জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর চারপাশ, ঠিক কি ঘটছে এই মুহূর্তে, এসব নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনের সঙ্গে আছে আমি সাজিদ আরাফাত। লিটারে 14 টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম, তবে খোলা তেলের দাম কমল লিটারে 20 টাকা। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, কর অব্যাহতি তুলে নেয় এবং আন্তর্জাতিক বাজারের দাম বাড়ায় সয়াবিনের দাম বাড়ানো হয়েছে, তবে এটা সাময়িক সিদ্ধান্ত বলে দাবি তার। বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, বন্ধ থাকা বিভিন্ন ভোজ্য তেল কারখানা সচল করার ক্ষেত্রে সহায়তা করছে সরকার। এছাড়া প্রতিযোগিতা বাড়লে দাম আরও কমবে বলে আশা বাণিজ্য উপদেষ্টার। তিনি বলেন, নতুন দামের কারণে 5.5 কোটি টাকা রাজস্ব আহরণ সম্ভব হবে। 189 টাকায় প্রতি লিটার সয়াবিন তেল আমরা রাখতে সক্ষম হয়েছি বোতলের ক্ষেত্রে, এবং 20 টাকা কম হচ্ছে আপনার খোলা বাজারের জন্য। আমরা এটা নির্ধারিত হয়েছে আজকে। আমরা আশা করি যে আজকে যে মূল্যটা নির্ধারিত হলো, আমরা সামনে বাজারটাকে আমরা সরকার এখান থেকে প্রায় 550 কোটি টাকার রাজস্ব আহরণ সাহায্য করবে, এবং আমরা আশা করি যে সামনে ইনশাল্লাহ বাজারের দাম আবার আমরা কমাতে পারবো। খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বন্ধ হলগুলোর তালা ভেঙে ভেতরে ঢুকেছে শিক্ষার্থীরা। উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে অনড় তারা। এর আগে গেল 13 এপ্রিল বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে শতাধিক শিক্ষার্থী। এরপর থেকেই হল খোলার দাবিতে আন্দোলন শুরু করেন তারা। পরে 37 শিক্ষার্থীকে বহিষ্কার, 2 তারিখে হল খোলা ও 4 তারিখে শিক্ষা কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয় সোমবারের সিন্ডিকেট সভায়। তবে এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে মঙ্গলবার বেলা 12টার পর থেকে বিক্ষোভে নামে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় ক্যাম্পাসে মিছিল শুরু করেন তারা। পরবর্তীতে দুপুর 2টার দিকে বন্ধ হলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে এক দফা দাবি মানা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। হামলা করছে, তারপর পুলিশ মোতায়েন করছে। কোনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিজেদের স্টুডেন্টদের প্রবেশে যে পুলিশ মোতায়েন করে, এটা আমি প্রথম দেখলাম। আন্দোলনটা দমাই দেওয়ার জন্য বাইরের কিছু লোকজন এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের কিছু লোকজনের মদদে এই মামলাটা আসলে করা হয়েছে। না হলে তো আমাদের যে 22 জন শিক্ষার্থী, তাদের নামের লিস্ট তারা বয়স সহ কিভাবে পায়? আমাদের দফা 1 এর বাহিরে আপাতত আমাদের আর কোনো কর্মসূচি থাকছে না। এদিকে কুয়েটের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাসুদের পদত্যাগের দাবি জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, কুয়েটের বিএনপিপন্থী উপাচার্য বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব গ্রহণ করে প্রশাসনে দলীয় লেজুর ভিত্তিক করছেন। তার বিরুদ্ধে ছাত্রদল ও বিএনপির এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ গণতান্ত্রিক ছাত্র সংসদের। এর আগে বুয়েটের শহীদ মিনারে একই দাবিতে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বলেন, কুয়েটে রাজনৈতিক স্বার্থের কারণে মেধাবী শিক্ষার্থীদেরকে দমন করা হচ্ছে। এই অপচেষ্টার মাধ্যমে জুলাই আন্দোলনের স্পিরিট নষ্ট করা সামগ্রিকভাবে দেশের জন্য কল্যাণকর কিছু বয়ে আনবে না। কুয়েটে ছাত্রদল যুবদলের মামলা এবং শিক্ষার্থীদের বহিষ্কারের বিষয়ে পূর্ণ নিরপেক্ষ তদন্ত করে দোষীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে শিক্ষার্থীদের নামে মামলা এবং বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে। কুয়েটের ভিসি ডক্টর মোহাম্মদ মাসুদকে আগামী 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। আর দাবি নম্বর 4, আগামী 48 ঘন্টার মধ্যে কুয়েটের সকল হল খুলে দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পুনরায় বহাল করতে হবে। দাবি 5, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য মাহিন আহমদের উপর হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সোমবার রাতে 10:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। শিক্ষার্থীদের অভিযোগ, স্থানীয়দের দ্বারা বারবার হামলার শিকার হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ জানান, এক শিক্ষার্থীর সাথে বিশ্ববিদ্যালয়ের রেল ক্রসিংয়ে সিএনজি চালকের ধাক্কা লাগার ঘটনার কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজনার সৃষ্টি হয়। পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ করে সুষ্ঠু বিচার দাবি করেন তারা। মঙ্গলবার সকাল 10টার দিকে প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা তালা খুলে দেয়।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও সিটি কলেজের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে ৩ জন আহত হয়েছে বলে জানিয়েছে শিক্ষার্থীরা। সংঘর্ষের সময় মিরপুর সড়কে যান চলাচল ১ ঘন্টা বন্ধ ছিল। এক শিক্ষার্থীর কলেজ আইডি ছেঁড়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। পরে রোববার 11:30টার দিকে সিটি কলেজের 2 শিক্ষার্থীকে মারধর করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এ খবর ছড়িয়ে পড়লে মুহূর্তেই 50 থেকে 60 জন শিক্ষার্থী ঢাকা কলেজের সামনে যায়। পরে উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে শুরু হয় সংঘর্ষ। এ সময় লাঠি নিয়ে ও ইট পাথর ছুঁড়ে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া শেষে পুলিশ 2 পক্ষকে সরিয়ে দেয়। পরে আবারও রাস্তা স্বাভাবিক হলে যান চলাচল স্বাভাবিক হয়। ছোট ছোট তুচ্ছ কারণে আমার সাথে আপনার সাথে হয়তো বা ঠেলাঠেলি হলো, আমি জানিও না যে আপনি ঢাকা কলেজ আমি সিটি কলেজ, পরে শুনলাম যে আমি সিটি কলেজ আপনি ঢাকা কলেজ, তা আমার মতো করে আমি ডাকলাম, তার আপনার মতো আপনি ডাকলাম, মারামারি শুরু হয়ে গেল। এখন একেবারে পরিস্থিতি স্বাভাবিক, যান চলাচল স্বাভাবিক। এখন আমরা এই যে পরবর্তীতে যেন আর কোনো নতুন করে কোনো ঘটনা না ঘটে, এই জন্য কিন্তু আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থা আছি। কারিগরি শিক্ষা বহির্ভূত কোনো জনবল না রাখা, বিতর্কিত নিয়োগ বাতিল ও শূন্য পদে নিয়োগ সহ 6 দফা দাবিতে বিক্ষোভ করেছে রাজশাহী পলিটেকনিক ও সার্ভে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দুপুরে রাজশাহী রেলগেট এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। সকাল থেকে সড়কে জড়ো হতে থাকেন পলিটেকনিক শিক্ষার্থীরা। রেলগেট সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা দাবি করেন কারিগরি খাতে পরিচালনায় কারিগরি শিক্ষা বহির্ভূত কোনো জনবল না রাখার। এছাড়া ডিপ্লোমা কোর্স 4 বছর মেয়াদি করা ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের সকল নিয়োগ বিধিমালা সংশোধন, সংস্কার, বিতর্কিত নিয়োগ বাতিল ও শূন্য পদে নিয়োগ সহ 6 দফা দাবিতে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। এদিকে রেলগেটের একপাশের সড়ক বন্ধ থাকায় দুর্ভোগে পড়ে এ পথে চলাচলকারী যাত্রীরা। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করলেও শিক্ষার্থীরা বিক্ষোভ চালিয়ে যায়। যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল আমাদের ল্যাব সহকারী হিসাবে, আমাদের মেশিনারিজ ক্লিন করবে, আমাদের দেখাশোনা করবে, তারা কি করে টিচার হওয়ার দাবি করে? তারা এখন হাইকোর্টের রিট করছে যে তাদেরকে আরো 33% প্রমোশন দিয়ে আমাদের কারিগরি সেক্টর অর্থাৎ পলিটেকনিক ইনস্টিটিউটে জুনিয়র ইনস্ট্রাক্টর হিসাবে নিয়োগ দিতে হবে। ডিপ্লোমা যে কোটা 10ম গ্রেড, এই 10ম গ্রেড শুধুমাত্র ডিপ্লোমা পলিটেকনিক থেকে যারা পাস করছে ডিপ্লোমা ডিগ্রিধারীদেরই হতে হবে। এখানে জেনারেলের কেউ এসে ভাগ বসাবে বা আধিপত্য বিস্তার করবে, এরকম আমরা মেনে নিব না। ডাকসু নির্বাচনের লক্ষ্যে আগামী মে মাসের শুরুতে নির্বাচন কমিশন গঠন করা হবে। একই মাসের মাঝামাঝিতে ভোটার তালিকা চূড়ান্ত করা হবে। তবে নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়টি এখনও চূড়ান্ত করা হয়নি বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডাকসু নির্বাচন নিয়ে অংশীজনদের আলোচনা শুরু হয় গত বছরের ডিসেম্বরে। একই মাসে গঠনতন্ত্র চূড়ান্ত করে ছাত্র সংগঠনগুলোর কাছে পাঠানো হয়েছে। গত জানুয়ারি মাসে কোড অফ কন্ডাক্ট রিভিউ কমিটি করা হয়। এ দুটি চূড়ান্ত হওয়ার পর সিন্ডিকেটে অনুমোদনের অপেক্ষায় আছে। নির্বাচন কমিশন রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ সম্পন্ন হবে মে মাসের প্রথমার্ধে। তবে নির্বাচন কার্যক্রম কোন মাসে চলবে তা সুনির্দিষ্ট করে বলা হয়নি। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ 29 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। দুপুরে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেয়া চার্জশিট আমলে নেন। পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। দুদকের অভিযোগ, রাজধানীতে স্থাবর সম্পত্তি থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী পদের ক্ষমতা খাটিয়ে পূর্বাচল নতুন শহরে প্লট বরাদ্দ নেন শেখ হাসিনা। পাশাপাশি তার ছেলে সজীব ওয়াজেদ জয়কেও একই উপায়ে পূর্বাচলের 10 কাঠার আরেকটি প্লট বরাদ্দ দেওয়া হয়। তারা রাজুকের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে নাই এবং রাজুকের যে আবেদন ফর্ম আছে, প্রেসক্রাইব ফর্ম আছে, সেখানেও তারা আবেদন করে নাই। নামে মাত্র একটা আবেদন করে শেখ হাসিনা তার ক্ষমতা অপব্যবহার করে তার নামে এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে এবং তার বোন রেহানার 2 মেয়ে তার ছেলে এবং শেখ হাসিনা তার মেয়ের নামে বিভিন্ন প্লটগুলো তারা
নিয়ে নেয়। বিনামূল্যে গুলশানে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এ ঘটনায় রাজুক কর্মকর্তা সহ মোট ৩ জনের নামে মামলা হয়েছে। সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। দুদকের দায়ের করা মামলার এজাহারে বলা হয়েছে, টিউলিপ সিদ্দিক কোনো টাকা পরিশোধ না করেই ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে অবৈধভাবে গুলশান ২ এর একটি ফ্ল্যাট গ্রহণ করেন। এ ঘটনায় টিউলিপ ছাড়াও রাজুকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মোহাম্মদ খসরুজ্জামান এবং সহকারী আইন উপদেষ্টা ১ সর্দার মোশাররফ হোসেনকেও মামলায় আসামি করা হয়েছে। এদিন ১,৫৫,০০,০০০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক হুইপ পঞ্চানন বিশ্বাসের বিরুদ্ধেও মামলা করে দুদক। এটি অ্যাকচুয়ালি রাজুকের লিজকৃত প্রপার্টি। এটা কাউকে ৯৯ বছরের জন্য এটা লিজ দেওয়া ছিল, এটা তার আগে হস্তান্তরযোগ্য ছিল না। এখন রাজুকের বিধিমালা লঙ্ঘনপূর্বক আইন উপদেষ্টাগণ এবং ইস্টার্ন হাউজিংয়ে সে সময় চেয়ারম্যান যিনি ছিলেন এবং অন্যান্য আইন উপদেষ্টা যারা ছিলেন তাদের সহযোগিতায়, এবং আপনি এখান থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেন তিনি বিনামূল্যে এই ফ্ল্যাটটি পেয়েছেন। এই প্রক্রিয়া করার কাজে অসাধু উপায় এবং তিনি তার প্রভাব খাটিয়ে এই কার্যক্রমটি সম্পন্ন করেছেন। বিপিএলের বিগত বছরগুলোতে টিকিট বিক্রির হিসাব গরমিল, মুজিব বর্ষের কনসার্টের নামে অর্থ আত্মসাৎ এবং ঘরোয়া ক্রিকেটে ক্লাব ক্রিকেটার চুক্তির প্রক্রিয়ায় নানা অনিয়মের অভিযোগে বিসিবিতে আকস্মিক অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের একটি তদন্ত কমিটি। এরই মধ্যে বেশ কিছু প্রমাণও পেয়েছেন অভিযানে আসা দুদকের সদস্যরা। অভিযান শেষে কথা বলেছেন সংস্থাটির তদন্ত কর্মকর্তারা। দেখেছি বিপিএল এর 3rd আসর থেকে 10ম আসর পর্যন্ত টিকিট সেলিং এর যেই আয়টা 3য় থেকে 10ম আসর পর্যন্ত 15 কোটি টাকা আয় দেখানো হয়েছে। কিন্তু বিসিবি যখন নিজেরা দায়িত্ব নিল যে আমরা এই টিকিট সেল করব, তখন 11তম আসরে আয় দেখানো হয়েছে প্রায় 13 কোটি টাকা, যেখানে 8 বছরে 15 কোটি টাকা, 1 বছরেই 13 কোটি টাকা। এখানে হয়তোবা অ্যানোমালি কি থাকতে পারে সেটা আমরা রেকর্ডপত্র সংগ্রহ করছি, সেগুলো রেকর্ডপত্র পর্যালোচনা করে আমরা দেখব যে আসলে এটার প্রকৃত কারণটা কি। তাছাড়া মুজিব 100 একটা প্রোগ্রাম ছিল, সেখানে ব্যয় দেখানো হয়েছে, সেই ব্যয়গুলোতে কিছু অ্যানোমালি আছে। অভিযোগ সম্পর্কে রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে, সেগুলো আমরা যাচাই বাছাই করে আমরা আমাদের এনফোর্সমেন্ট ইউনিটে প্রতিবেদন দাখিল করব। সেই অনুযায়ী কমিশন সিদ্ধান্ত নেবে আসলে পরবর্তী পদক্ষেপ কি হবে। জুলাই আগস্টের আন্দোলনে আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানোর মামলায় ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি ও ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এছাড়া গোলাম মর্তুজা নামের এক ব্যক্তিকে 47 দিন গুম রাখার অভিযোগের মামলায় র্যাবের মিডিয়া উইংয়ের সাবেক মুখপাত্র মোহাম্মদ সোহাইলকে 18 জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। চট্টগ্রামে জুলাই আন্দোলনে গুলি করে হত্যা মামলায় চট্টগ্রামের যুবলীগ নেতা তৌহিদুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। প্রোডাকশন ওয়ারেন্টের প্রেক্ষিতে আজকে 3 জনকে হাজির করা হয়েছিল, তাদের 2 জন অতিরিক্ত পুলিশ সুপার এবং 1 জন ইন্সপেক্টর। আমরা ট্রাইব্যুনালে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণের আবেদন করেছিলাম, সেটা মঞ্জুর হয়েছে। আমরা বলেছি যে আমরা উইদিন শর্ট টাইম ইনভেস্টিগেশন রিপোর্ট দিতে পারবো আশা করছি। জুলাই গণহত্যায় জড়িত কোনো রাঘব বোয়ালকে ছাড় দেয়া হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে ব্রিফ করেন উপদেষ্টা। এ সময় এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাধারণ মানুষ চায় এ সরকার আরও 5 বছর দায়িত্বে থাকুক। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদাবক্স চৌধুরী বলেন, মডেল মেঘনাকে আইন মেনেই গ্রেপ্তার করা হয়েছে। আইন উপদেষ্টা কোন প্রেক্ষাপটে আইন মানা হয়নি বলছেন এটা তিনিই জানেন। এই আইন তো ব্যবহার হচ্ছে,
এই আইন যে ব্যবহার হচ্ছে না তা তো না, এই একটা ক্ষেত্রেই তো আইনটা ব্যবহার হয়েছে তা তো না। আইন উপদেষ্টা মহোদয় কি প্রেক্ষিতে বলেছে আমরা তো জানি না, এটা তো ওনাকে জিজ্ঞেস করতে হবে বিষয়টা, কেমন? আর উনি তো আমাদেরকেও এই বিষয়ে বলেন নাই যে আমি এই কারণে বলেছি, আপনারা এটা জানান। এইটা তো আপনার কথা থেকে উত্তরটা দিলে তো সঠিক প্রেক্ষাপটটাও জানা যাবে না, উত্তরটাও সঠিক হবে না। আমরা কিন্তু রাঘব বোয়াল কারে ছাড় দিচ্ছি না, কিন্তু এখন রাঘব বোয়ালটা তো আমার জালে আসতে হবে। আমার জালে আসার আগ পর্যন্ত তো আমি তারে ধরতে পারতেছি না। আমার জালে যেটাই আসতেছে আমরা কিন্তু ওইটারই ধরতেছি। আপনি একটা যদি বলেন যে জালে আসার পরে আমি ছেড়ে দিছি, তো আমার বলতে পারেন। সরকার তো বলেই দিছে যে ডিসেম্বর থেকে জুনের ভিতরে, আমার ওই তো ওইটার বলার কোনো প্রশ্নই ওঠে না। রাজনৈতিক দলের সাথে প্রাথমিক আলোচনা মে মাসের মাঝামাঝি শেষ হতে পারে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম এর সাথে আলোচনার শুরুতে তিনি একথা জানান। বলেন যে ঐক্য দিয়ে ফ্যাসিবাদ দূর হয়েছে, সেই ঐক্য আবারও ফিরে আসবে। এ সময় এনডিএম ববি হাজ্জাজ বলেন, সংস্কারের বিষয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বেশিরভাগ জায়গায় একমত পোষণ করেছে তার দল। প্রস্তাবিত সংস্কারগুলো বাস্তবায়ন হলে জনবান্ধব সরকার গঠনে সহায়তা করবে। বেশিরভাগ জায়গায় আমরা একমত পোষণ করেছি। আমরা এই সংস্কারগুলো বড়ভাবে দেখতে চাই এবং আমরা বিশ্বাস করি মেজরিটি, বাই ফার মেজরিটি যতগুলো সংস্কার দেয়া হয়েছে সেগুলো আসলেই জনবান্ধব একটা সরকার ব্যবস্থা তৈরি করতে সক্ষম হবে এবং সেগুলোর সাথে আমরা একমত। এই কমিশনের মেয়াদ যেহেতু জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত, আমরা প্রাথমিক পর্যায়ে আশা করছি যে প্রাথমিক আলোচনাটা আমরা মে মাসের মাঝামাঝি পর্যায়ে শেষ করতে পারবো এবং তারপরে আমরা পরবর্তী ধাপে অগ্রসর হতে পারব। 2026 সালে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ হবে বাংলাদেশের। মনিটরিং করার জন্য উচ্চ পর্যায়ের পর্যবেক্ষক কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি বলেন, এলডিসি পেছানোর প্রশ্নই অবান্তর। এলডিসি উত্তরণের পরও সুবিধা দেওয়ার আশ্বাস দিয়েছে বেশ কিছু দেশ ও সংস্থা। পুরো স্পিড নিয়ে আমাদেরকে এগোতে হবে, এটা উনি বলেছেন, এবং সেই অনুযায়ী যত ধরনের প্রস্তুতি দরকার সেটা উনি নিতে বলেছেন, এবং যাতে কোনো সেক্টর যেন এফেক্টেড তো না হয়, বরং আমরা এটা থেকে কীভাবে ম্যাক্সিমাম বেনিফিট আদায় করতে পারি সেই বিষয়টা উনি বলেছেন। আমরা ক্রুজ সাইডে ইনশাল্লাহ উঠে যেতে পারবো 2026-এ। কোন কোন জায়গায় আমাদের প্রিকশন নেওয়া দরকার সেগুলো নিয়েও আমরা আলোচনা করেছি। আমরা আমাদের যে নীতিমালা, সেই নীতিমালার মধ্যে আমরা যেটা করব সেটা যেন আমাদের সব প্রকার দুর্যোগ, সম্ভাব্য দুর্যোগ যেগুলো হতে পারে সেগুলো আমরা লিস্টেড করেছি। আমরা সেভাবে প্রিপারেশন থাকবো ইনশাল্লাহ। জাতীয় নির্বাচনের জন্য ব্যালট পেপার সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। পাশাপাশি অতীতের অপ্রয়োজনীয় ব্যালট পেপারগুলো নষ্ট করে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুপুরে সংসদ ও স্থানীয় নির্বাচনের ব্যালট মুদ্রণ নিয়ে বিজি প্রেসের সাথে বৈঠক শেষে একথা নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ বলেন। জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার ছাপানো সহ অন্যান্য মুদ্রণ কাজে 2,30,000 রিম কাগজ লাগবে। এতে ধরা হয়েছে 35.5 কোটি টাকার বেশি। মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ সরকারি মুদ্রণালয় বিজি প্রেস থেকে এই চাহিদা দেওয়া হয়েছে। তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। ইসি সচিব আক্তার আহমেদ জানান, ব্যালট পেপার সহ সকল মুদ্রণ কাজ সম্পন্ন করতে 3 মাসের মতো সময় লাগবে। পেপার প্রকিউরমেন্ট থেকে প্রিন্টিংয়ের সময়সীমাটা কতটুকু লাগে? ওনারা বলেছেন 3 মাস, 3 মাস থেকে 4 মাস সময় লাগে। তাহলে 3 থেকে 4 মাস। এখন আপনারা যেভাবে ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করবেন, আমরা সেইভাবে এখন যে সিদ্ধান্তটা হবে নির্বাচনের তারিখ সম্পর্কে বা নির্বাচনের শিডিউল সম্পর্কে, সে অনুযায়ী আমরা তখন আর কি বলবো যে আমাদের 4 মাস আর কি বেশি সময় দিতে হবে। মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব ঘিরে বান্দরবানে চলছে বলি খেলা সহ বিভিন্ন অনুষ্ঠান, যেখানে অংশ নিয়েছে শতাধিক মারমা তরুণ তরুণী। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজার মাঠ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিজভি রাহাত। আর রিজভি, নিশ্চয়ই আমাদেরকে শুনতে পাচ্ছেন, আপনি উৎসবের মধ্যেই রয়েছেন। সাংগ্রাই উৎসব ঘিরে কি কি আয়োজন চলছে সেখানে আমাদের বিস্তারিত জানাবেন। আসলে বছরের এমনটা দিনের জন্য কিন্তু মারমা সম্প্রদায়ের অপেক্ষা করে থাকেন। মারমা সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব সাংগ্রাই। সাংগ্রাইকে ঘিরে কিন্তু এখানে নানা আয়োজন
সপ্তাহব্যাপী নানা আয়োজনের উৎসব উদযাপন কমিটিরা হাতে নিয়েছেন। আমরা যেমনটি দেখতে পেয়েছি গতকাল কিন্তু বৌদ্ধ স্থানের মাধ্যমে তাদের যে সাংগ্রাই উৎসব শুরু হয়েছে। বায়ু দুষ্টের পূজার মাধ্যমে কিন্তু তারা একে অপরকে পানি ছিটিয়ে কিন্তু তারা পবিত্রতার মাধ্যমে কিন্তু এক একজন অপরের মঙ্গল কামনা করছেন। তো আজকে রাজারবাট এলাকাতে কিন্তু ঐতিহ্যবাহী বডি খেলা এবং বালিশ খেলা এবং মেয়েদের যে গোল্লা শস্য নানা আয়োজন করেছে, উৎসব উদযাপন করেছে। আমরা দেখতে পেয়েছি আহ্বানের মাধ্যমে কিন্তু একটি আয়োজন করেছে। তো সকাল থেকেই কিন্তু নানা জমজমাট আয়োজন চলছে এই পাহাড়ি এলাকায়। তো বিশেষ করে এইসব আয়োজনগুলো দেখতে কিন্তু বাড়তি লোকজন পর্যটকরা কিন্তু পাহাড়ি জেলায় বান্ধবনে আগমন ঘটেছে। বিশেষ করে তারা যেমনটি জানিয়েছেন সাংগ্রাইকে ঘিরে মাতা সম্পদের লোক অপেক্ষা করে থাকেন। তারা যে আগামীকাল থেকে যে পানি বর্ষণ জলকেলি খেলা অনুষ্ঠিত হবে এবং 17 তারিখ অনুষ্ঠানটিতে সাংস্কৃতিক উপদেষ্টা উপস্থিত থাকবেন, 18 তারিখ পার্বত্য উপদেষ্টা উপস্থিত থাকবেন। তো বিশেষ করে যেমনটা জানিয়েছেন তারা সাংগ্রাই উৎসবকে ঘিরে যে জলকেলি উৎসবের কথা বলা হয়েছে, তারা যেমনটা জানিয়েছেন বায়ু দুষ্টের পূজার পরে কিন্তু তারা ভর্তি পানি খেলায় মেতে ওঠে। মূর্তি পানি খেলা বলতে তারা যেমনটা জানিয়েছেন একে অপরকে পানি ছিটিয়ে পবিত্র তারা তাদের মঙ্গল কামনা করেন, যাদের যে অপবিত্রতা দূর করে রাখেন এবং সামনের বছর যাতে আগামী দিন যাতে তাদের মঙ্গল কামনা করেন তারা আমাদেরকে তেমনটা জানিয়েছেন। এবার উৎসব উদযাপন কমিটির সভাপতি সোনুমঙ্গল আমাদেরকে যেমনটা জানিয়েছেন সপ্তাহব্যাপী নানা আয়োজনকে ঘিরে তিনি আমাদেরকে জানিয়েছেন পাড়া মহল্লায় পিঠা উৎসব থেকে শুরু করে নানা একদম দূর অঞ্চলের গাছগুলোতেও কিন্তু এবার সাংগ্রাই উৎসব জমে উঠেছে। তো এই মারবাদের ক্ষেত্রে এই উৎসবকে বলা হয় সাংগ্রাই এবং চাকমা এবং তন্ত্ররা বিজু নামে 11টা জনগোষ্ঠী কিন্তু এই নামটিকে বিশেষভাবে একভাবে বলে থাকেন। তো আমরা যেমনটা জেনেছি গতকালকে কিন্তু আজ সকালে কিন্তু উৎসব উদযাপন পরিষদের থেকে কিন্তু নানা আয়োজন চলছে এবং রাতে কিন্তু সন্ধ্যাবেলা কিন্তু বিহারগুলোতে কিন্তু তারা প্রার্থনা করবেন, 1000 প্রজ্বলন করবেন। তো আমরা যেমনটা জেনেছি রাজারবাগ খেলা এলাকাতে যিনি বলি খেলাতে চ্যাম্পিয়ন হয়েছেন মোহনপুরি এলাকাতে তিনি এই বলি খেলাতে অংশগ্রহণ করেছেন। তো আগামীকাল কিন্তু মধ্যে পরিবর্তনের মাধ্যমে এখানে জমকাল আয়োজন রয়েছে। এই ছিল আমার কাছে মাধ্যম থেকে সবশেষ তথ্য। সাংগ্রাই উৎসবের সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী রিজভী রাহাত। এদিকে রাজশাহীতে জেলা বিএনপির আয়োজনে শুরু হয়েছে গ্রামীণ লাঠি খেলা উৎসব। এই বিষয়ে জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, লাঠি খেলা বাঙালির একটি ঐতিহ্যবাহী খেলা, সেখানে দর্শনার্থীদের উৎসাহ কেমন দেখছেন জানাবেন। আরাফাত, আসলে রাজশাহীতে জেলা বিএনপির আয়োজনে এই যে পুরনো এবং বাঙালির যে আদিম খেলা লাঠি খেলা সেটি শুরু হয়েছে এবং আমরা দেখলাম যে নগর জুড়ে লাঠি নিয়ে আসলে যে র্যালিটি হলো শোভাযাত্রার পরে এখন কিন্তু দরগাপাড়ার এই যে মাঠে এসে নবীন প্রবীণ বৃদ্ধ সকলেই কিন্তু লাঠি খেলায় মেতেছেন এবং এই যে পুরনো খেলাটি বাংলার ঐতিহ্য ধারণ করে সেটি কিন্তু আসলে এখানে আমরা দেখছি জেলা বিএনপির নেতাকর্মীরা এই বৈশাখ উপলক্ষে এই বর্ষবরণ এবং নববর্ষ উপলক্ষে এটির আয়োজন করেছে। আনুষ্ঠানিকভাবে তারা বিভিন্ন মোড়ে কিন্তু এই খেলাটি কিছুক্ষণ আগেও আমরা দেখছিলাম খেলছিলেন এবং এরপরে এই মাঠে এসেছে। এরপরে এখানে আনুষ্ঠানিকভাবে নানা আয়োজনের মধ্য দিয়ে এই খেলাটি অনুষ্ঠিত হবে, যার জন্য কিন্তু এখন প্রত্যেকেই হাতে হাতে লাঠি নিয়ে এসেছেন এবং আপনি জানেন যে একটা সময় গ্রাম বাংলায় আমাদের যে জমিদারি প্রথা, সেই জমিদারি প্রথার খাজনা আদায়ের জন্য এই ঢাক ঢোল এবং এই যে লেঠেল বাহিনী তাদের কিন্তু একটা প্রচলন ছিল এবং অনেকে লেঠেল বাহিনী তৈরি করত। তো সেই লেঠেল বাহিনী এদেরকে এইভাবে যে প্রশিক্ষণ এবং তাদের যে আনন্দ উপভোগ সেটি কিন্তু এই খেলার মধ্য দিয়েই কিন্তু আমরা আসলে দেখেছি। এখানে যেমন হচ্ছে আয়োজন করা হয়েছে সেই লাঠি খেলার, তেমনি একইভাবে কিন্তু তারা বলছেন যে নগরের বিভিন্ন মোড়ে কিন্তু তারা শোভাযাত্রা করেছে এবং শোভাযাত্রা করে কিন্তু লাঠি খেলেছে। এখানে বড় পরিসরে আয়োজন চলছে যেন লাঠি আসলে খেলা হয় এবং নেতাকর্মীরা নিজেরাও আসলে ঢাক ঢোল পিটিয়ে এই লাঠি খেলার আয়োজন তারা করছেন। এখানে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ সাহেব আছেন, কিছুক্ষণ আগেও উনি কিন্তু আসলে লাঠি খেলেছেন এবং আমরা দেখছি যে নেতাকর্মীদেরকে উৎসাহিত করা হচ্ছে যে বাংলার যে চর্চা সেই গ্রামীণ চর্চাকে আসলে ধরে রাখার জন্য এই উৎসব উপলক্ষে কিন্তু আমরা দেখছি যে তারা হচ্ছে এই লাঠি খেলছেন এবং এই নেতাকর্মীরা তারা কেউ ঢোল নিয়েছেন, কেউ লাঠি নিয়েছেন, লাঠি তুলে কিন্তু তারা এই খেলার আয়োজনটি করছেন।
এর পাশাপাশি তারা কিন্তু এখানে অন্যান্য যে সমস্ত নেতাকর্মীরা আছেন তাদেরকে আসলে এই লাঠি খেলার গুরুত্ব সম্পর্কে কিছুক্ষণ আগে বলেছেন এবং একেবারে জমজমাট একটা অবস্থা। সাজিদ যেটি বলছিলেন যে আসলে দর্শকদের আসলে আগ্রহ কেমন, এখানে আমরা দেখেছি যে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু এই লাঠি খেলা অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে অনেকেই আসছেন, আশপাশের যারা আছেন তারাও কিন্তু এখানে এসেছেন, উৎসাহিত উৎসুক মানুষেরা। যেহেতু নদীর পাড়ের একটি মাঠ, সেই নদীর পাড়ের মাঠে কিন্তু অনেকেই ঘুরতে আসেন, সেই ঘোরা উপলক্ষেও কিন্তু আসলে এখানে তারা দেখছেন এই খেলাটি। তো বাংলার এই যে ঐতিহ্যবাহী খেলা, সেই খেলার সাথে সাথে আসলে এইটির যে গুরুত্ব এবং বাঙালির সাথে, বাংলার সাথে যেটার সম্পর্ক, আদি সম্পর্ক, সেটি আসলে এখানে তুলে ধরা হচ্ছে এবং এর পরবর্তীতে আরও বড়ভাবে তারা এই আয়োজনটি করতে চায়। তো সাজিদ, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ খবর। ঐতিহ্যবাহী লাঠি খেলার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। চলে যাচ্ছে পরের প্রসঙ্গে। চট্টগ্রামের কিডনি ফাউন্ডেশন হাসপাতালে প্রথমবারের মতো স্থাপন করা হয়েছে অপারেশন থিয়েটার। এছাড়াও উদ্বোধন করা হয়েছে 25 শয্যার ডায়ালাইসিস ফ্লোর। দুপুরে হাসপাতালটিতে নতুন সংযোজিত সুবিধাগুলোর উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদত হোসেন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ জানান, সারা দেশের মতো চট্টগ্রামেও কিডনি রোগী বাড়ছে। ব্যয়বহুল এ রোগের চিকিৎসায় হিমশিম খাচ্ছেন গরিব ও অসহায় রোগীরা। নতুন যন্ত্রপাতি সংযোজনের ফলে কিডনি প্রতিস্থাপনে চট্টগ্রামের বাইরে যাওয়ার প্রয়োজন হবে না। এছাড়াও হাসপাতালটিতে ডায়ালাইসিস শয্যা বাড়ায় প্রতিদিন 3 শিফটে 150 জন রোগী নামমাত্র মূল্যে ডায়ালাইসিস সেবা নিতে পারবেন। আগামীতে হাসপাতালটিতে আন্তর্জাতিক মানের হাসপাতালে রূপ দেওয়ার পরিকল্পনার কথা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি ডাক্তার মইনুল ইসলাম মাহমুদ, পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মিজানুর রহমান, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি ডাক্তার ওমর ফারুক ইউসুফ সহ আরও অনেকে। ঝালকাঠি পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের যাত্রীবাহী বাস খাদে পড়ে 13 জন আহত হয়েছেন। ভোর 5টার দিকে ঝালকাঠি সদর উপজেলার ইছানীল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়ায় যাচ্ছিল সাকুরা পরিবহনের একটি বাস। বাসটি ঝালকাঠি শহর অতিক্রমের পর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসে থাকায় 20 জনের মধ্যে 13 জন আহত হন। দুর্ঘটনার পর সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠায়। তবে কারো অবস্থায় গুরুতর না বলে জানিয়েছেন চিকিৎসকরা। সুনামগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষার্থীদের পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেওয়ার প্রতিবাদে এবং দ্রুত সময়ের মধ্যে হাসপাতাল চালুর দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসূচি পালন করেছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা। সকাল 8টা থেকে মেডিকেল কলেজ প্রাঙ্গণে মানববন্ধন ও ক্লাস বর্জন কর্মসূচি পালন করেছেন দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ব্যাচের শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানান, 2020-21 শিক্ষাবর্ষ থেকে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম চালু হলেও হাসপাতাল চালু না হওয়ায় ক্লিনিক্যালি শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। এছাড়াও ওয়ার্ড সুবিধা না পাওয়া, ট্রান্সপোর্ট, পর্যাপ্ত লোকবলের অভাব থাকায় দাপ্তরিক ও প্রশাসনিক কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। হাসপাতাল চালু হয়নি, 1 নম্বর পয়েন্ট। আর দ্বিতীয়ত, আমাদের কোনো রকম ওয়ার্ডের ব্যবস্থা নাই। আগে সদরে নিয়ে হলো, সেক্ষেত্রে কোনো রকম সিএ রেজিস্ট্রার বা কোনো কিছু নিয়োগ করা হয় নাই, যার ফলে আমরা বিগত 2 থেকে 3 বছর এটা নিয়ে কোনো রকম আমরা সুস্পষ্ট কোনো সমাধান পাইনি স্যারদের থেকে। কর্তৃপক্ষ থেকে আমরা জানানো হয়েছে হাসপাতাল 1 বছর পরে হবে, তারপরে দেখা গেছে 1 বছর চলে যাওয়ার পরেও হাসপাতালটা কখন হবে এটা নিয়ে কোনো পারফেক্ট পরিকল্পনা আমাদের সামনে তুলে ধরা হয়নি। সুনামগঞ্জ ব্লকেট, সিলেট ব্লকেটের মতো কর্মসূচি দিব এবং এর দায়ভার আমাদের কলেজ কর্তৃপক্ষ, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকারকে নিতে হবে। এর কনসিকুয়েন্সে যদি কোনো কিছু হয়, তার দায়ভারের জন্য তারা দায়ী থাকবে। আন্তর্জাতিক প্রসঙ্গ। 10 জিম্মিকে ফিরিয়ে নিতে গাজায় আবারও 45 দিনের অস্ত্রবিরতির প্রস্তাব দিয়েছে খোদ ইসরায়েল। দাবি উপত্যকার স্বাধীনতাকামী সংগঠন হামাসের। হামাস বলছে, 10 জিম্মির বিনিময়ে ইসরায়েলি বন্দী কয়েক হাজার ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার আশ্বাস দিয়েছে তেল আবিব। সোমবার গৃহীত অস্ত্রবিরতির প্রস্তাব খতিয়ে দেখছে হামাস। প্রস্তাবে গাজাকে নিরস্ত্রীকরণের আহ্বানও জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলের এ শর্ত আগেই প্রত্যাখ্যান করেছে হামাস। আবার
যুদ্ধের স্থায়ী অবসান চেয়ে হামাসের জানানো দাবির বিষয়েও প্রস্তাবে কিছু বলেনি দখলদার বাহিনী। হামাস চাইছে গাজায় যুদ্ধ বন্ধ করলে ইসরায়েলি বন্দীদের মুক্তি দেবে তারা। এদিকে গাজায় ইসরায়েলের স্থল অভিযানে প্রাণ গেছে আরও অন্তত 17 ফিলিস্তিনের। এ নিয়ে ইসরায়েলের 1.5 বছরের আগ্রাসনে উপত্যকায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে 51,000। আসছে শনিবার পরমাণু কর্মসূচি ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দ্বিতীয় দফায় বৈঠকের ভেন্যু পরিবর্তনের ঘোষণা দিয়েছে তেহরান। শুরুতে ইতালির রোমে এই বৈঠক হওয়ার কথা থাকলেও ফের ওমানের মাস্কোটেই বৈঠক হবে বলে নিশ্চিত করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। যদিও এবারও পরোক্ষভাবেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি। এর আগে গেল শনিবার মাস্কাটে পরমাণু ইস্যুতে প্রথম দফায় বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগসি ও মধ্যপ্রাচ্যের মার্কিন দূত স্টিভ উইটকফ। নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় মালভূমি রাজ্যে বন্দুকধারীদের গুলিতে অন্তত 51 জন নিহত হয়েছে। পরে তাদেরকে একটি গণকবরে সমাহিত করা হয়। স্থানীয় সময় সোমবার ভোরে এ ঘটনা ঘটে। মালভূমি জেলার জিক্কে ও কিমাকপা গ্রাম থেকে সব মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বাসিন্দারা। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। এ বিষয়ে স্থানীয় পুলিশ কোনো বিবৃতি দেয়নি। গেল সপ্তাহে একই জেলায় কয়েকদিনের হামলায় অন্তত 52 জন নিহত হয় এবং সংঘর্ষে বাস্তুচ্যুত হয়েছে 2000-এর বেশি মানুষ। নাইজেরিয়ার মধ্যে বেল্ট হিসেবে পরিচিত মালভূমি জাতিগতভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বসবাস। সম্প্রতি জাতিগত সংঘাতে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। মুসলিম পশুপালক জনগোষ্ঠীর সঙ্গে খ্রিস্টান কৃষক সম্প্রদায়ের সব সহিংসতার ঘটনা ঘটছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সান ডিয়েগো শহরে 5.2 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় সকাল 10টার দিকে ভূমিকম্প হয়। এর কেন্দ্রস্থল সান ডিয়েগোর জুলিয়ান শহরে, যার উৎপত্তি মাটির 13 কিলোমিটার গভীরে। অবশ্য আগেই ভূমিকম্পের সতর্ক বার্তা দিয়েছিল মার্কিন ভূতাত্ত্বিক জরিপ। এতে নিরাপদ আশ্রয় নেয় অনেকেই। ভূমিকম্পের বেশ কয়েকটি আফটার শকও রেকর্ড করেছে, যদিও এখনো পর্যন্ত এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ট্রাম্প প্রশাসনের নীতি মানতে রাজি না হওয়ায় যুক্তরাষ্ট্রের বিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের $220 কোটি জব্দ করার ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস। বিষয়টি নিশ্চিত করেছে CNN। হার্ভার্ডের অর্থ বিভাগ ফেডারেল সরকারের আওতায় থাকবে উল্লেখ করে গত সপ্তাহে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি পাঠায় টাস্কফোর্স। তবে বিষয়টিকে প্রত্যাখ্যান করে তারা। এক বিবৃতিতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অ্যালান এম গার্বার জানান, বিশ্ববিদ্যালয় তার স্বাধীনতা হারাতে চায় না। এতেই মূলত ক্ষুব্ধ হয়ে অর্থ জব্দের ঘোষণা দেন ট্রাম্প। নীতি না মানলে যুক্তরাষ্ট্রের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের অর্থায়ন বন্ধের হুঁশিয়ারি তার। গুরুত্বপূর্ণ সেমিকন্ডাক্টর শিল্পের জন্য $2,325 কোটি মার্কিন ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়া, যা গত বছরের তুলনায় প্রায় 500 কোটি টাকা বেশি। এক বিবৃতিতে দেশটির সরকার জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের ক্রমবর্ধমান শুল্ক নীতিতে দিন দিন অনিশ্চয়তা বাড়ছে এই খাতে। এছাড়া চীনের সঙ্গে প্রতিযোগিতায় নিজেদের টিকিয়ে রাখতে এই সহায়তা প্যাকেজ ভূমিকা রাখবে। এছাড়া চিপ শিল্পের সহায়তা কর্মসূচির জন্য 300 কোটি মার্কিন ডলার বৃদ্ধি করেছে সিউল। দেশটির সরকারি তথ্যমতে 2024 সালে দক্ষিণ কোরিয়ায় মোট রপ্তানির 21% ছিল সেমিকন্ডাক্টর। তাদের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র ও চীন। আগামী সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা সেমিকন্ডাক্টরের ওপর শুল্ক বসানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 삼성전자의 수준 높은 공규한 제조 역량이 더해진 세계 첫 제품 3나노 GAA 웨이퍼입니다. মার্কিন পপ তারকা কেটি পেরি সহ 6 নারী মহাকাশ ভ্রমণ শেষে সফলভাবে পৃথিবীতে ফিরে এসেছেন। 60 বছরের বেশি সময় পর প্রথমবারের মতো শুধু নারীদের নিয়ে মহাকাশ যাত্রা হয়েছে। আমাজনের প্রতিষ্ঠাতা ও মার্কিন ধনকুবের জেফ বোজেসের মালিকানাধীন ব্লু অরিজিন মহাকাশযানে করে তারা এই ভ্রমণ করেন। তাদের পুরো যাত্রাটি ছিল 11 মিনিটের। কেটি পেরির ভ্রমণসঙ্গী হিসেবে ছিলেন বোজেসের বাগদত্তা লরেন্স সানজেস, মার্কিন সাংবাদিক গেইল কিং, নাসার প্রকৌশলী আয়েশা বোয়ে, অধিকারকর্মী আমান্ডা নুয়েন এবং চলচ্চিত্র প্রযোজক কেরিয়ান ফ্লিন। ভবিষ্যৎ প্রজন্মের নারীদের অনুপ্রাণিত করার লক্ষ্যে এই মিশন পরিচালনা করা হয়েছে বলে জানায় ব্লু অরিজিন প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের তথ্য বলছে এসব ভ্রমণে বুকিংয়ের জন্য ফেরতযোগ্য জামানত হিসেবে $1.5 লাখ মার্কিন ডলার জমা দিতে হয়। এ নিয়ে টানা 11 বারের মতো মহাকাশযান পাঠালো ব্লু অরিজিন। খেলার প্রসঙ্গ, 3 ওয়ানডে ও 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে আগামী আগস্টে বাংলাদেশ সফরে আসবে ভারতীয় ক্রিকেট দল। সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। সব কিছু ঠিক থাকলে আগস্ট মাসের 13 তারিখ ঢাকায় আসবে রোহিত শর্মার দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম 2 ওয়ানডেতে 17 ও 20 আগস্ট মুখোমুখি হবে দুই দল। এরপর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে শেষ ওয়ানডে মাঠে গড়াবে 23 আগস্ট। এরপর একই ভেন্যুতে 26 আগস্ট অনুষ্ঠিত হবে টি-20 সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের শেষ 2 টি-20 ম্যাচ মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে 29 ও 31 আগস্ট। পরদিন 1 সেপ্টেম্বর ঢাকা ছাড়বে রোহিত কোহলিরা। এএফসি কংগ্রেসে প্রথমবারের মতো $2.5 মিলিয়ন বরাদ্দ পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। স্টেডিয়াম প্রজেক্টের আওতায় অবকাঠামো উন্নয়নের জন্য খরচ হবে এই অর্থ। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এই কথা জানান বাফুফের সহ সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি। এফসি কংগ্রেসে এবছর তারা তাদের বাজেটের 63% খরচ বৃদ্ধি করেছে এবং সেটা বাজেট ভোটে পাস হয়েছে। বাংলাদেশ একজন ডেলিগেট ভোটার ছিলেন আমাদের প্রেসিডেন্ট, আমরা সেটা অনুমোদন করেছি। পাশাপাশি আমাদের স্টেডিয়ামগুলোর উন্নয়নের জন্য স্টেডিয়াম প্রজেক্টে 2.5 মিলিয়ন আমাদেরকে তারা স্যাংশন করেছে। পিএসএলে শতক হাঁকিয়ে কোহলি গেইলিদের পাশে নাম লিখিয়ে কীর্তি গড়েছেন ইসলামাবাদ ইউনাইটেডের পাকিস্তানি ব্যাটসম্যান সাহিবজাদা ফারহান। পাকিস্তান সুপার লিগের চলতি আসরে এটাই ফারহানের প্রথম শতক। তবে চলতি বছর টি-20তে এ নিয়ে চতুর্থ শতকের দেখা পেয়ে গেলেন পাকিস্তানের এই স্বীকৃত ব্যাটার। স্বীকৃত টি-20তে ক্রিকেটে এতদিন এক পঞ্জিকা বর্ষে সবচেয়ে বেশি 4টি শতক হাঁকানোর রেকর্ড ছিল গেইল, কোহলি, বাটলার ও গিলের। তাদের পাশে এবার জায়গা করে নিলেন ফারহান। 2011 সালে গেইল, 2016 সালে কোহলি, 2022 সালে বাটলার ও 2023 সালে শুভমান গিল এক বছরে হাঁকান 4টি টি-20 সেঞ্চুরি। গেল মাসে পাকিস্তানের ন্যাশনাল টি-20 কাপে প্রথম 6 ম্যাচের 3টিতে সেঞ্চুরি করেন সাহিবজাদা ফারহান। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি সামরিক বাহিনীর বর্বরতার পর থেকেই দেশটির মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে বিভিন্ন দেশের মানুষ। এবার গাজার মানুষদের জন্য ভিন্ন এক উদ্যোগ নিয়েছে পিএসএলের ফ্র্যাঞ্চাইজি মুলতান সুলতানস। ইসরায়েলের গণহত্যায় গাজায় আহত ও অনাহারে থাকা শিশুদের জন্য অর্থ সহায়তার উদ্যোগ নিয়েছে দলটি। চলতি পিএসএলে মুলতানের প্রতিটি ছক্কা ও উইকেটের জন্য 1 লাখ পাকিস্তানি রুপি ফিলিস্তিনিদের সহায়তা দেবে তারা। এক ভিডিও বার্তায় দলটির মালিক আলী তারিন জানান, ব্যাটারদের প্রতিটি ছক্কায় ফিলিস্তিনের তহবিলে 1 লাখ রুপি করে দান করবে তার দল। আর এমন উদ্যোগের কথা শুনে পাশে থাকতে চেয়েছেন দলটির বোলাররাও। তাই বোলারদের প্রতিটি উইকেটেও 1 লাখ রুপি করে পাবেন ফিলিস্তিনের মানুষ। এরই মধ্যে করাচি কিংসের বিপক্ষে ম্যাচে 9 ছক্কা ও 6 উইকেটের মুলতানের তহবিলে 15 লাখ রুপি জমা পড়েছে বলে জানিয়েছে দলটির টিম ম্যানেজমেন্ট। শেষ করছি এখন চারদিক। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।